This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH রবীন্দ্রনাথ ঠাকুর যে ভবিষ্যদ্রষ্টা ছিলেন সেটাকে প্রমাণ করে ছাড়লেন জানেন? তার নাম মোহাম্মদ ইউনুস। রবি ঠাকুর সেই কবে বলেছিলেন ভাবুন তো, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। আমরাও তো তাই ভেবেছিলাম। তিনি যখন বলছেন একবার দেখি না মানুষের ওপর বিশ্বাস করেছিলাম আমরা। আমাদের বিশ্বাস ছিল কি, এই মোহাম্মদ ইউনুসের আমলে বাংলাদেশ মিনি পাকিস্তান হয়ে যাবে। যে দেশ তার রূপকার মুজিবের স্মৃতি মুছে ফেলে সে দেশ কাউকে ছাড়বে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান আমাদের বিশ্বাসের মর্যাদা দিয়েছেন। বাংলাদেশ সত্যি সত্যি পাকিস্তান হয়ে গেছে, মানে একেবারে কাঁটায় কাঁটায় মিলে গেছে। পূর্ণ হয়ে গেছে তাদের পাকের ঘরা। দেখুন, বাংলাদেশের জন্মের আগে যখন পাকিস্তানের প্রভুরা ওপারের বাঙালিদের ওই শাসন টাসন করতেন আর কি, তখন একটা অদ্ভুত নির্দেশিকা জারি হয়েছিল। ঢাকাতেই নির্দেশিকাটা জারি হয়েছিল, সেটা 1961 সাল। বাংলাদেশের রেডিওতে রবীন্দ্রনাথের গান বাজাতে বারণ করেছিলেন পাকিস্তান। সেই সময় পাকিস্তানের যে সরকার বাংলাদেশ শাসন করছিল তারা, এমনকি প্রকাশ্যে সভা সমিতিতেও রবীন্দ্রনাথের গান যাতে বাঙালি না গায় তার জন্য ফতোয়া জারি হয়েছিল। বলা হয়েছিল এসবগুলো চলবে না, এগুলো ঘোর দেশ বিরোধী। আর বলাই বাহুল্য, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর বাঙালিরা, সেই সময়ের বাঙালিরা, তারা পাকিস্তানের এই ফতোয়াটা যথারীতি মানেননি। আরও বেশি বেশি করে রাস্তাঘাটে মিটিং মিছিলে রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করেছিলেন ওই মুক্তিযোদ্ধারা। তারপর পদ্মা দিয়ে কত জল গড়িয়ে গেল, পূর্ব পাকিস্তান স্বাধীন হলো, রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো। রবীন্দ্রনাথ ভালোই ছিলেন জানেন তো, কিন্তু মুশকিলটা হলো কোথায়, এই 2024-এ পৌঁছে হাসিনা নির্বাচিত সরকার পড়ে গেল, বাংলাদেশ মৌলবাদীদের হাতের মুঠোয় চলে গেল, আর মোহাম্মদ ইউনুস উড়ে এসে জুড়ে বসলেন এই ঢাকায়। আর ফের রবীন্দ্রনাথের ওপর পাকিস্তানের ছায়া লম্বা হলো। প্রথমে দাবি উঠল যে আমার সোনার বাংলাটা গাওয়া চলবে না, ওটা গানটাকে একদম নিষিদ্ধই করে দিতে হবে। তারপর এবছর নম করে বাংলাদেশে রবীন্দ্র জয়ন্তী পালন হলো। অনেকেই ভেবেছিলেন টিম করে হলো বাংলাদেশে বোধহয় রবীন্দ্র প্রেম টিকে থাকবে, কিন্তু আমাদের বিশ্বাস কি ছিল, ইউনুস যখন আছেন আর মৌলবাদ যখন এই ইউনুসের সরকারের পেছনে আছে, তখন বাংলাদেশের রবীন্দ্রনাথ বেশি দিন নিরাপদ থাকতে পারবেন না। জানেন তো, এটা ভেবে এটা কোথাও ভেতরে আমাদের একটা বেশ ভালো লাগাও কাজ করছিল। কারণ একটা সময় আমরা একটু খানিকটা হলেও হীনমন্যতায় তো ভুগতাম যে বাংলাদেশিরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমাদের থেকেও কি একটু বেশি সচেতন হয়ে গেছেন, একটু বেশি মগ্ন তারা রবীন্দ্র আদর্শ, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র দর্শন বিশ্বাসের মধ্যে। তাদের রবীন্দ্র প্রেম কি আমাদের থেকেও একটু বেশি নিশ্চিন্ত। অবশেষে আমাদের সেই বিশ্বাসের মর্যাদা দিয়ে দিয়েছে বাংলাদেশের সিরাজগঞ্জে ঠাকুর পরিবারের বাড়ি, যে বাড়ির সাথে রবীন্দ্রনাথের স্মৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে, যে বাড়িতে রবীন্দ্র মিউজিয়াম তৈরি হয়েছিল,
সেই বাড়িটা অবশেষে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে আজকের বাংলাদেশ। যে ঘটনার পর নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ বিষয়টা আমাদের কাছে, আমাদের দেশের কাছে যথেষ্ট স্পর্শকাতর। তাই প্রধানমন্ত্রীকে এই বিষয়টা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখুন, বোঝাই যাচ্ছে যে ভারত বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে না। সত্যি তো, রবি ঠাকুর তো কোনো দেশ কাল ওই সীমান্ত দিয়ে বেঁধে রাখা একজন ব্যক্তিত্ব নন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কনসেপ্ট, একটা বিশ্বাস, একটা ভালো লাগা, একটা দর্শন, মনন। কিন্তু সেটা তো এখন সব জায়গায় বলে লাভ নেই। যারা যেভাবে নিচ্ছে, যেখানে মুজিবুর রহমানের বাড়ি ঘর সব তারা ভেঙে চুরে তছনছ করেছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে যে এতদিন রেয়াত করেছিল, এটাই তো রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু বাড়তি শ্রদ্ধা জানানো। কিন্তু রবি ঠাকুর বেঁচে থাকলে কী করতেন, কি বলতেন জানি না। আমরা একটাই কথা বলছি, জানেন তো, আমরা একটাই জানি, একটাই বুঝেছি। ওই বললাম, ওপার বাংলার পাপের ঘরা পূর্ণ হয়েছে। এই হলো কাছারি বাড়ি, ঠাকুরদের কাছারি। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে জমিদারি ছিল জোড়াসাঁকোর ঠাকুরদের। 1842 সালে এই বাড়ি নিলামে কিনেছিলেন প্রিন্স দ্বারকানাথ। 1889 সালে সিরাজগঞ্জের এই বাড়িতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ প্রায় 7 বছর। 1896 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ সিরাজগঞ্জে ছিলেন। জমিদারির কাজকর্মের পাশাপাশি লেখালেখিও চলতে থাকে। সিরাজগঞ্জে বসেই সোনার তরী লেখেন রবীন্দ্রনাথ। এই বাড়িতে বসেই পোস্টমাস্টার গল্পের খসড়া তৈরি করেন। এখানে থাকাকালীনই রতন চরিত্র নির্মাণ করেন রবীন্দ্রনাথ। এমনকি সিরাজগঞ্জেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কাজ শুরু হয়। সিরাজগঞ্জের এই কাছারি বাড়ি কতটা প্রিয় ছিল রবীন্দ্রনাথের, তার প্রমাণ পাওয়া যায় 1894 সালে লেখা এক চিঠিতে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, অনেককাল বোটের মধ্যে বাস করে হঠাৎ শাহজাদপুরের বাড়িতে সে উত্তীর্ণ হলে বড় ভালো লাগে। রবীন্দ্রনাথের সেই ভালো লাগার শাহজাদপুরের বাড়িতেই হামলা চালালো বাংলাদেশি লুম্পেনরা। রবীন্দ্র মিউজিয়ামের টিকিট কাটা নিয়ে গণ্ডগোলের শুরু। তারপর প্রতিবাদ, বিক্ষোভ এবং আচমকা গেট খুলে ভেতরে ঢুকে রবীন্দ্রনাথের স্মৃতি নষ্ট করে দেওয়ার মরিয়া চেষ্টা। সিরাজগঞ্জের কাছারি বাড়ির বহু মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। ঠাকুর পরিবারের আসবাবপত্র নষ্ট করা হয়েছে। মিউজিয়ামের দেখভাল যারা করেন তাঁরা বাধা দিতে গেলে মার খেয়েছেন। রবীন্দ্রনাথ আক্রান্ত হয়েছেন ইউনুসের বাংলাদেশে। আচ্ছা বলুন তো, আমাদের মধ্যে কি এবার একটা ভালো লাগা কাজ করবে? আমরা কি কৃতজ্ঞ থাকবো বাংলাদেশের ওপর যে না ঠিক আছে, ওরা আমাদের রবি ঠাকুরকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন? এটা কি ভাববো আমরা? নাকি ভাববো আমরা তো কোনো দিন বলিনি এ স্বাদের ভাগ দেব না? আমরা তো সত্যিই রবি ঠাকুরকে এইভাবে আমাদের করে রাখতে চাইনি, বরং রবি ঠাকুর আমাদের অহংকার। রবি ঠাকুর আমাদের মননে আছেন, মনে আছেন। রবি ঠাকুরকে আমরা আঁকড়ে থাকতে চাই, কিন্তু রবি ঠাকুরের বিশালত্ব সেটা যে এই ছোট্ট কোনো গণ্ডিতে দেশকালের সীমানায় বেঁধে রাখার মতো না, এটাতেও তো বিশ্বাস করি। সুতরাং আজকের দিনটা আমাদের খারাপ লাগার দিন, আরেকটা জিনিসের দিন। এটা তখনই ঘটে যখন শুভ বুদ্ধির বিনাশ ঘটে। ওই বলছিলাম পাপের ঘরা পূর্ণ হয়েছে, তখনই তো পাপের ঘরা পূর্ণ হয়। দেখুন, দুটো বিষয় একটা অন্যটার সঙ্গে কিছুতেই মিলছে না, মানে মেলাতে পারছি না আর কি। এক, যারা সিরাজগঞ্জে ওই রবীন্দ্র মিউজিয়াম দেখতে গেছিলেন, মানে হাফ প্যান্ট পরে গেছিলেন, তারাই তো ঢুকেছেন দেখলাম। মানে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কথা ধরলে যাদের সাথে ওই মিউজিয়াম কর্তৃপক্ষের টিকিট দেওয়া নিয়ে ঝামেলা লাগে, তারা যখন এতটা ক্ষুব্ধ হয়েছেন টিকিট না পেয়ে, তখন ধরে নিতে হবে তারা চরম রবীন্দ্র অনুরাগী। মানে রবীন্দ্রনাথ সম্পর্কে মিনিমাম উৎসাহ কেন, তাদের তো ম্যাক্সিমাম উৎসাহ আছে। ওই জন্যই তো তারা মিউজিয়ামে গেছেন, ওই জন্যই তো টিকিট নিয়ে গণ্ডগোল হওয়ায় ভেতর থেকে দেখতে চাওয়ার যে উদগ্র বাসনা সেটা ফুটে বেরিয়েছে, এটাই তো ধরে নেওয়া যায়। এবং দুই,
এখানেই তো খটকাটা। যারা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, যাদের মধ্যে রবীন্দ্রনাথের প্রতি এরকম উদগ্র শ্রদ্ধা রয়েছে, তারা রবীন্দ্রনাথের স্মৃতি জড়িয়ে আছে এরকম কোনো জায়গায় গিয়ে হামলা করবেন, ভাঙচুর চালাবেন, না, এটাকে না কিছুতেই মেলানো যাচ্ছে না। মানে যারা মিউজিয়ামটা দেখতে গেছিলেন আর যারা হামলা করলেন, তারা যদি একই লোকজন হন, তাহলে বুঝতে হবে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা ভক্তি নিয়ে তারা মিউজিয়াম দেখতে যাননি, বরং রবীন্দ্রনাথের স্মৃতি মুছে দেওয়ার জন্য, ওই বাড়িটাতে ভাঙচুর চালানোর জন্য তারা সিরাজগঞ্জের ওই কাছারি বাড়িতে গেছিলেন এবং ছুতো নাতায় সমস্যা তৈরি করে যা করার তাই করেছেন, মানে ওই মিউজিয়ামে ভাঙচুর করেছেন এবং তাদের উদ্দেশ্য 16 আনা সফল হয়েছে। সব থেকে মজার কথা কি জানেন, শাহজাদপুরের স্থানীয় পুলিশ বলছে অভিযোগ একটা তারা দায়ের করেছে কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। মানে যারা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত ওই বাড়িতে হামলা চালালো, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই তো তাদের বুক ফুলিয়ে ঘুরে বেড়ানোর দিন, আর ওটাই তো তাদের ওই লুম্পেনদের বুক ফুলিয়ে ঘুরে বেড়ানোর জায়গা, ওই বাংলাদেশ। আর উল্টো দিকে তাদের যে উদ্দেশ্য ছিল ওই বললাম, সেটা সফল হয়েছে। ওই মিউজিয়ামটা বাংলাদেশ সরকার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মানে বাংলাদেশ সরকারও নিশ্চয়ই ছুতো নাতায় ওটা বন্ধ করারই একটা অজুহাত খুঁজছিল, সেটা পেয়ে গেছে, ব্যাস বন্ধ। এবার যদি কেউ ভাবেন হীরক রাজা যে কারণে পাঠশালা বন্ধ করেছিল, সেই একই কারণে রবীন্দ্র মিউজিয়ামটা ইউনুস প্রশাসন বন্ধ করেছে, তাহলে তাদের দোষ দেওয়া যায় বলুন তো? হীরক রাজার মতো ইউনুস রাজারও কি মনে হচ্ছে ওরা যত বেশি পড়ে তত বেশি জানে আর তত কম মানে? তাকে যাতে সাধারণ বাংলাদেশিরা মানে মান্যগণ্য করে, তার ব্যবস্থা করতে বাংলা আর বাঙালির ইতিহাস ইউনুস সাহেব যে ভুলিয়ে দিতে চাইবেন, এটাই তো স্বাভাবিক। এবং লক্ষ্যে পৌঁছতে তিনি যে রবীন্দ্রনাথকেও রেয়াত করবেন না, সেটাও তো স্বাভাবিক। কারণ রবীন্দ্র প্রেম আর ভারত বিদ্বেষ, এই দুটো জিনিস তো একসঙ্গে চালানোটা মুশকিল। তাই এখন থেকে রবীন্দ্র মিউজিয়াম বন্ধ, ছুটি। তাহলে কি চলবে এখন? কেন? ভারত বিদ্বেষ চলবে, ভারতকে নিয়ে অপপ্রচার চলবে। 2-3 দিন হলো মোহাম্মদ ইউনুস লন্ডনে গেছেন, সেখানে এক আলোচনা সভায় ইউনুস কি বলেছেন জানেন? তিনি ক্ষমতা নেওয়ার পর থেকেই নাকি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু ভারতই নাকি উল্টো পাল্টা সব খবরে বিশ্বাস করে বাংলাদেশকে শত্রু বলে ভাবতে শুরু করেছে। আর এই উল্টো পাল্টা খবরগুলো সব নাকি এখানকার সংবাদ মাধ্যম প্রচার করেছে। মানে ভাবুন তো, না আমাদের কথা শুনে যে আমাদের দেশের সরকার চলে, এমনকি এই আন্তর্জাতিক ক্ষেত্রেও, এটা সিরিয়াসলি আমরা জানতাম না। মানে এই যে গত 1 বছরে বাংলাদেশের সাথে আমাদের দেশের সম্পর্কের অবনতি হয়েছে, যার ফলে আমাদের সড়ক ব্যবহার করে বাংলাদেশের বাণিজ্য চালানোটা বন্ধ হয়ে গেছে, যার জন্য বাংলাদেশের সব থেকে বড় শিল্প ওই রেডিমেড পোশাক তৈরির ব্যবসা মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সমস্ত কিছু দায় ওই ভারতের ওপরেই চাপিয়ে হাত ধুয়ে ফেলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। কিন্তু তিনি হাত ধুয়ে ফেলতে চাইলেই হাত ধুয়ে ফেলতে দিচ্ছেটাকে? হাসিনার সরকারের পতনের পর থেকে কিভাবে ওপার বাংলার থেকে আমাদের দেশ সম্পর্কে বিদ্বেষ ছড়ানো হয়েছে, কিভাবে বাংলাদেশের ওই তত্ত্বাবধায়ক সরকারের পদাধিকারী বা তাদের ঘনিষ্ঠরা এবং সবথেকে বড় কথা ইউনুস নিজে বিভিন্ন সময়ে ভারত বিরোধী কথাবার্তা বলেছেন, সেই সব কিছু তো আমাদের মনে আছে। ছবি তো মিথ্যে কথা বলে না, যখন সেটা অডিও ভিজুয়াল হয়। শুনিয়েছি তো আপনাদের। আমাদের যখন মনে আছে তখন তো বাকিদেরও সেটা মনে আছে বলেই আমরা মনে করি, আর যাদের যখন এটা মনে থাকবে না এদেশের, তাদের মনে করিয়ে দেওয়াটাও আমাদের দায়িত্ব বলে মনে করি। এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ ভারতকে যারা অসম্মান করবে তাদের আমরা ছেড়ে কথা বলবো না।
we want to build the best of relationship with India. It's our neighbor. We don't want to have any kind of basic problem with them. But somehow things go wrong every time because of all the fake news is coming from the Indian press. And many people say it has connections with the policymakers on the top and so on. So this is what makes Bangladesh very jittery, very, very angry. যত দোষ নন্দ ঘোষ শুনেছিলেন, কিন্তু ইউনূস সাহেব তো যত দোষ ভারতীয় সংবাদ মাধ্যমের ঘাড়ে চাপিয়ে দিলেন, ভুল প্রচারের অভিযোগ তুললেন। অতএব কেঁচো খুঁড়ে কেউটে বের করতেই হচ্ছে। গত মাসের শেষের দিকে ইউনূসের ঘনিষ্ঠ রিটায়ার্ড মেজর জেনারেল ফজলুর রহমান কি বলেছিলেন মনে আছে? বাংলাদেশের এই অবসরপ্রাপ্ত সেনাকর্তা বলেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। প্রশ্ন উঠেছিল, রিটায়ার্ড মেজর জেনারেল কি ইউনূসের গোপন অভিসন্ধির কথাই বলেছেন? ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রশ্ন উঠেছিল, পাকিস্তানকে খুশি করতেই কি ইউনূসের মুখে ভারতের উত্তর পূর্ব দখলের কথা শোনা গিয়েছিল? অপারেশন সিঁদুরে কোমর ভেঙেছে পাকিস্তানের, দেখেও কি শিক্ষা নেননি ইউনূস? নাকি গতি বাঁচাতে ভারত বিরোধিতাই হাতিয়ার নোবেল জয়ীর? শোনা যাচ্ছে ভারত যখন পাকিস্তানকে জবাব দিতে ব্যস্ত, তখন পূর্ব সীমান্তে উস্কানি দিতে বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সেনা রাজি না হওয়ায় তার পরিকল্পনা ভেস্তে যায়। কিন্তু তিনি এবং তার সরকারের ঘনিষ্ঠরা তো বারবার ভারতের সার্বভৌমত্ব নষ্টের কথা বলেছেন, উস্কানি দিয়েছেন ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য নিয়ে। Eastern part of India called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. কি বুঝলেন? শুনলেন তো কথাবার্তাগুলো। ইউনূস সাহেব ভারতীয় সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ফেক নিউজ প্রচার করার অভিযোগ তুলছিলেন। আমরা তো তার বক্তব্যকেই ফেক বলে ধরছি। আর যিনি নিজে আপাদ মস্তক ফেক, তার কথাকে আমরা খুব একটা সিরিয়াসলি ধরছিই না। দেখুন, পাপের ঘোড়া যখন পূর্ণ হয় না, তখন শুভবুদ্ধির বিনাশ ঘটে। আর শুভবুদ্ধির বিনাশ হলে এই পৃথিবীতে উল্টো পাল্টা ঘটনাগুলো ঘটতে থাকে। এই যেরকম মোহাম্মদ ইউনূস ডাহা মিথ্যে কথাকে সত্যি বলে চালানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন জানেন তো, যন্তর মন্তর ঘর আর মগজ ধোলাই যন্ত্র থাকা সত্ত্বেও ওই হীরক রাজার পক্ষে বেশি দিন মানুষকে বোকা বানানো সম্ভব হয়নি। তাই লন্ডন সফরে গিয়ে যেই না তার প্রচার সজীব মিথ্যেকে সত্যি বলে চালাতে গেছেন, অমনি ধরা পড়ে গেছেন। এমনিতেই ওখানকার বাংলাদেশিরা তাকে ঘিরে রেগুলার বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের চোখে ইউনূস একজন ভণ্ড, একজন মহাজন। তার দেশের মানুষ বলছেন, আমরা না। আর লন্ডন যাওয়ার পর থেকে একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, আমাদের এই সংবাদ মাধ্যমের বক্তব্যকে, এটা কি ওই ইংল্যান্ডের যারা প্রশাসক সরকার তারাও বিশ্বাস করে বসে আছেন? মানে আমাদের কথা শুনে ইউনূস সাহেবের কথা অনুযায়ী ভারত সরকার না হয় প্রভাবিত হয়, ইংল্যান্ডের সরকারও প্রভাবিত হয়, এটাও জানতাম না। এই লন্ডন যাওয়ার পর থেকে তাহলে তারা ইউনূসকে একদম পাত্তাই দিচ্ছেন না কেন বলুন তো? বিমানবন্দরে তাকে কেউ স্বাগত জানাতে যাননি, একা। তারপর তিনি নাকি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে নাকি সময় দিতেই রাজি হচ্ছেন না। মানে অন্তত এখন পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ইউনূসকে সময় দেওয়ার ব্যাপারটা চূড়ান্ত করেননি। ভাবুন, গিয়ে বসে আছেন, দেখা করতে চাইছেন একটা দেশের প্রধান, ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করার কোনো আগ্রহই দেখাচ্ছেন না। কি লেভেলের অবজ্ঞা করছে ভাবুন তো। দেখুন, ইউনূসের উদ্দেশ্য তার মানে তারা বোধহয় বুঝে ফেলেছেন, আমাদের প্রভাব না, হ্যাঁ ইউনূসেরই প্রভাব। কারণ তারা বুঝে গেছেন ইউনূস হ্রদ দেখার কলা বেচার লক্ষ্য নিয়ে ব্রিটেনে গেছেন।
একটা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তাকে কী সব পুরস্কার দেওয়ার কথা আছে। তো সেইটা যে উপলক্ষ, আসল লক্ষ্য যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশের অর্থনীতিকে কোরামিন জোগানোর চেষ্টা করা আর ভারতের বিরুদ্ধে উস্কানো, এটা গোটা বিশ্ব মোটামুটি বুঝে গেছে। এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ, শেখ হাসিনার আমলে বহু নেতা মন্ত্রী নাকি টাকা পয়সা সব ব্রিটেনে পাচার করেছে। ব্রিটেনের বিভিন্ন ব্যাংকে নাকি কালো টাকা গচ্ছিত রেখেছেন শেখ হাসিনা আর তার সহযোগীরা। সেই সমস্ত টাকা পয়সা বাংলাদেশে ফেরত আনার লক্ষ্যেই নাকি ইউনূস ব্রিটেনে গেছেন। তিনি নিজে বলছেন যেহেতু ওই সমস্ত টাকা পয়সা চুরির টাকাতে ব্রিটিশ সরকার সেই সমস্ত টাকা বাংলাদেশকে ফেরাতে ঠিক রাজি হয়ে যাবে। এটা তার বিশ্বাস। কিন্তু বিশ্বাসে মিলায় কি সব সময় বস্তু? আর যদি সেটা বিশ্বাসটা তর্কে পরিণত হয় তাহলে তো বহুদূর। সুতরাং এই বিশ্বাস আর তর্ক, এই দুয়ের খাতিরেই আজ কিছু কথা বলতে হচ্ছে, যে কথাগুলো আজকে অন্তত না বললেই না। আজকের দিনটা না সত্যি ভালো দিন না, জানেন তো। গত 3 দশকের মধ্যে সব থেকে বড় বিমান দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকলো ভারত। আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার এই বোয়িং A787 ড্রিমলাইনার, বিরাট প্লেন, বিরাট অত্যাধুনিক প্লেন, তার দুর্ঘটনা হয়েছে। আপনারা জানেন, সারাদিন ধরে দেখছেন আপনারা, আহমেদাবাদ থেকে টেক অফ করার মানে প্লেনটা ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে। লোকজন বলছে বিমানবন্দরের পাঁচিল পেরোনোর পরেই একটা বাড়ির ওপর পুরো একদম আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার এই প্লেনটা। এখনও পর্যন্ত সরকারিভাবে যা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে ওড়ার পরেই আকাশে কোনো পাখি ওই দুর্ঘটনাগ্রস্ত প্লেনটার ইঞ্জিনে ধাক্কা মেরেছিল, আর তারপরেই পাইলটের হাতের বাইরে বেরিয়ে যায় পরিস্থিতি। দেখুন, দুর্ঘটনার কারণ যাই হোক, ওই বোয়িং ড্রিমলাইনারটাতে যারা ছিলেন তাদের অধিকাংশেরই তো মৃত্যু হয়েছে। শুধু বরাত জোরে বিশ্বাস কুমার রমেশ নামে এক যাত্রী বেঁচে গেছেন বলে শোনা যাচ্ছে। যে প্লেনটা আগুনে পুড়ে প্রায় ছাই হয়ে গেছে, সেই প্লেনের একমাত্র যাত্রী হিসেবে বিশ্বাস কুমার কীভাবে বেঁচে গেলেন সেটা তো বলতে পারবো না। শুধু এইটুকুনি বলতে পারি, এ ধরনের ঘটনাকেই বোধহয় মিরাকেল মানে অলৌকিক বলে। সেই অলৌকিকভাবেই প্রাণে বেঁচে গেছেন আরও একজন, তার নাম ভূমি চৌহান। ভূমির ওই প্লেনেই লন্ডন যাওয়ার কথা ছিল, কিন্তু আহমেদাবাদ এয়ারপোর্টে তিনি 10 মিনিট দেরিতে পৌঁছন, ফলে আর প্লেনে চড়া হয়নি। ততক্ষণে প্লেনটা ছেড়ে দিয়েছে। কিন্তু এরা দুজন, এদের বাদ দিয়ে বাকি সবারই তো অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিণতি হয়েছে বলে শোনা যাচ্ছে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এর মধ্যে একজন। এছাড়াও সবাই এয়ার ইন্ডিয়ার প্লেনের পাইলট, কেবিন ক্রু সবারই তো মৃত্যু হয়েছে বলে সংশয়। এবার তাদের বাইরে প্লেনটা যে বাড়িটার ওপর ভেঙে পড়েছিল, যে বাড়িটা ভেঙে চুরে আগুনে প্রায় ভস্মীভূত হয়ে গেছে, সেই বাড়ির বাসিন্দারাও তো মারা গেছে। তারা কারা জানেন? অভিশপ্ত বিমানটা যেখানে গিয়ে আঘাত করেছিল সেটা আসলে একটা হাসপাতাল চত্বর। হাসপাতালের জুনিয়র ডাক্তাররা যে হোস্টেলটায় থাকতেন, যে বাড়িটায় থাকতেন, সেই বাড়িটার ওপরেই প্লেনটা ভেঙে পড়েছে। ফলে যতজন জুনিয়র ডাক্তার, হবু ডাক্তার সেই সময় হোস্টেলে ছিলেন, তারা প্রায় প্রত্যেকেই মারা গেছে। ভাবুন তো, যে জুনিয়র ডাক্তাররা যারা মানুষকে জীবন দেন, জীবন দেবেন বলে প্রস্তুত হচ্ছিলেন, তারা কি জানতেন তাদেরই জীবন নেওয়ার প্রস্তুতি সারছে একদম অলক্ষ্যে বসে থাকা কেউ? তারা বুঝতেও পারেনি তাদের মাথায় বিমান ভেঙে পড়বে, কিন্তু তাই তো হয়েছে। আর সেই সঙ্গে আহমেদাবাদের এই হোস্টেলের জুনিয়র ডাক্তাররা ওই প্লেনের যাত্রীদের সঙ্গে
একইভাবে প্রাণ হারিয়েছেন। এই সমস্ত মৃত্যুতে আমাদের দেশ তো ধাক্কা খেয়েইছে, এটা দেশের কাছে অনেক বড় ধাক্কা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ধ্যেতেই আহমেদাবাদে গেছেন, শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীও যেতে পারেন। আর এই খারাপ সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আর শুধু তো ভারতীয়রা নন, এই এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানে 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ, একজন কানাডার নাগরিক ছিলেন, মারা গেছেন তারা। কাজে বিশ্বের হেন দেশ নেই যারা শোক প্রকাশ করেনি। তা একটা প্রশ্ন মনের মধ্যে খচখচ করছে, জানেন তো, হয়তো কাকতালীয় নাকি কাকতালীয় নয় জানি না, কিন্তু কেউ কেউ কি এই দুর্ঘটনার কারণে আজকে ভীষণ খুশি? এই কেউ মানে কেউটা কে জানেন? খালিস্তানি জঙ্গি পান্নুন। डू नॉट फ्लाई एयर इंडिया 19 ਨਵੰਬਰ ਤੋਂ ਗਲੋਬਲ ਬਲੌਕੇਡ ਤੇ 에ਅਰ ਇੰਡੀਆ ਦੁਨੀਆ ਦੇ ਵਿੱਚ ਚੱਲਣ ਨਹੀਂ ਦਿੱਤੀ ਜਾਏਗੀ। 19 ਨਵੰਬਰ ਤੋਂ ਸਿੱਖ ਪੰਥ ਵਾਲਿਓ 에ਅਰ ਇੰਡੀਆ ਵਿੱਚ ਸਫ਼ਰ ਨਹੀਂ ਕਰਨਾ, ਜਾਨ ਨੂੰ ਖਤਰਾ ਹੋ ਸਕਦਾ। দেখুন, শকুনের অভিশাপে কি হয় কি হয় না, মানে সেটা কার্যকরী হয় কি হয় না সেটা নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু আজকের বিমান দুর্ঘটনায় এই শকুন খালিস্তানি জঙ্গি পান্নুন যে খুশি হবে এটা তো ধরা যেতেই পারে। দেখলেন তো কিভাবে এয়ার ইন্ডিয়ার সর্বনাশ চাইছিল। হয়তো অন্য সময়ে অন্য দিনে তার এই উদ্দেশ্যটা ছিল, এই অভিশাপটা ছিল, কিন্তু সে অভিশাপটা যে কোনো সময় যখন কার্যকর হোক তার মনে হতেই পারে এটাতে তার মনস্কামনা পূর্ণ হলো, খুশি হতেই পারে। যারা মানুষের প্রাণ নিয়ে খেলা করে তারা তো এই সমস্ত জিনিসেই খুশি হয়। আর কারা খুশি হতে পারে? তারাই যারা এই পান্নুনের মতো যে কোনোভাবে ভারতের ক্ষতি হোক এটা চায়, খারাপটা চায়। তারা কারা? পাকিস্তান। তারা কারা? পাকিস্তানের বন্ধু তুরস্ক। মানে অপারেশন সিঁদুরে এই তুরস্কের দেওয়া যাবতীয় ড্রোন ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে। তুরস্কে ভারতের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করেছে এরদোগান। তুরস্ক ভারতের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে সহযোগিতা করেছে। ড্রোন পাঠানো ছাড়াও তুরস্ক ড্রোন অপারেটর, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান সব পাঠিয়েছে। এটা জানার পরেই তো তুরস্কের বিরুদ্ধেও পরপর পদক্ষেপ করেছিলাম আমরা। প্রথমত আমাদের বিভিন্ন বিমানবন্দরে তুরস্কের যে কোম্পানি বিমান পরিষেবা দিত সেই সেলেবির সঙ্গে চুক্তি বাতিল হয়েছিল। আর দ্বিতীয়ত আরেক টার্কিশ সংস্থা টার্কিশ টেকনিকের সঙ্গে এয়ার ইন্ডিয়া সহ বিভিন্ন বিমান সংস্থা চুক্তি বাতিল করে দিয়েছিল। এছাড়া যেগুলো হয়েছিল সেগুলো হয়তো এক্ষেত্রে প্রাসঙ্গিক নয়, কিন্তু ঘটনাচক্রে সেগুলো তুরস্কের ওপর আঘাত তো বটেই। তুরস্কের থেকে বিভিন্ন জিনিস মানে আপেল, মার্বেল সব আমদানি বন্ধ হয়েছিল, ট্যুর বাতিল করেছিলেন ভারতীয় পর্যটকরা। মানে অপারেশন সিঁদুর করে ভারত তো পাকিস্তানকে সরাসরি প্রত্যাঘাত করেছিল, কিন্তু একই সঙ্গে তুরস্কের মতো পাকিস্তানের বন্ধু দেশকেও তো তুর্কি নাচন নাচিয়েছিল। পান্নুনের মতো আরও কোনো শকুন আজকের এই দুর্ঘটনায় যে খুশি হচ্ছে না সেটা কে বলতে পারে? দেখুন, এই গোটা বিষয়টায় না একটা জিনিসই মনে হচ্ছে, এই তুরস্ক এদের সংস্থাগুলো তো এই এয়ারলাইন্সের ক্ষেত্রে মানে বিমান পরিষেবার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে ছিল। এই সদ্যই তো তাদের চুক্তি টুক্তিগুলো বাতিল হয়েছে। ঘটনাচক্রে এই মানে গোটা বিষয়গুলো মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এরা কেউ ভারতের ভালো চায় না। দেখুন, খালিস্তানি জঙ্গিদের ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চায় পাকিস্তান। যে পাকিস্তানের সেনা প্রধানকে নাকি জামাই আদর করে আমেরিকায় নিয়ে গেছেন আবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন সেনার 250 বছর পূর্তির অনুষ্ঠানে পাক ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি নাকি বিশেষ অতিথি। ভাবুন একবার, 14 তারিখ সেই অনুষ্ঠান, আর তার আগে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে রাষ্ট্রপুঞ্জে বড়সড় বিবৃতি দিয়েছেন আমেরিকার এক সেনাকর্তা জেমস কুরিল্লা।
আমেরিকার এই সেনাকর্তা কি বলেছেন জানেন? ভারতের সাথে সুসম্পর্ক রাখার স্বার্থে তারা নাকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে নষ্ট করতে পারবেন না। মানে পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ। তাহলে এতদিন ধরে ট্রাম্প যে ভারতের সাথে সম্পর্ক নিয়ে সব ভালো ভালো কথা বলছিলেন, সেগুলো হঠাৎ ভ্যানিশ হয়ে গেল কেন বলুন তো? তাহলে ট্রাম্পকেও কি আমরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে না দেখে ওই যাদের কথা বলছিলাম ওরকমই কিছু ভেবে আমরা দেখব? They have been a phenomenal partner in the counterterrorism world. We have to have a relationship with Pakistan and with India. I do not believe it is a binary switch that we can't have one with Pakistan if we have a relationship with India. We should look at the merits of the relationship for the positives that it has. পাকিস্তানের জন্য আমেরিকার এত দরদ কেন? যদি এই প্রশ্নটা করেন তাহলে বলবো না, বললেই নয়, এটা রেগুলার দেখুন। কারণ ট্রাম্প কিভাবে যেচে ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেছেন, এবং সেটার পেছনে যে আসলে কোনো সদিচ্ছা নেই, আসলে আমেরিকার স্বার্থে ঘা লেগেছিল বলেই তার এতটা উতলা হয়ে ওঠা, সেটা আপনাদের তো বলেছিলাম। সেই জন্যেই তো তিনি ভারতকে ওই অপারেশন সিঁদুর বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন। আজ এক অবসরপ্রাপ্ত কূটনীতিক, যিনি কর্মজীবনে আমেরিকাতেও ভারতের ডেপুটি হাই কমিশনার হিসেবে কাজ করেছেন, সেই দীপক ভোরা কি বলেছেন জানেন? ওই নূর খান বিমান ঘাঁটিতে ভারতের প্রত্যাঘাতে সরাসরি মার্কিন সেনার আঁতে ঘা লেগেছিল, কারণ এই বিমান ঘাঁটি তো আসলে তারাই ব্যবহার করে। আর তেমনই পাকিস্তানের জ্যাকোবাবাদে কিরানা পাহাড়ের নিচে ভারত যে মিসাইল স্ট্রাইক করেছিল, তাতেও আমেরিকা সরাসরি আঘাতপ্রাপ্ত, কেঁপে গেছিল। কারণ ওই কিরানা পাহাড়ের অ্যান্টি চেম্বারে নাকি শুধু পাকিস্তান নয়, আমেরিকার পারমাণবিক অস্ত্র লুকিয়ে রাখা আছে। রাশিয়া বা চীনের বিরুদ্ধে কোনোদিন প্রয়োজন হলে ওই সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করাই নাকি আমেরিকার উদ্দেশ্য ছিল। মানে ভারত কার দোরগোড়ায় গিয়ে আঘাত করেছেন ভাবুন। অথচ কিরানা পাহাড়ে ভারত যে আঘাত করেছে এই খবর কিন্তু আমাদের সরকার বা সেনা একবারও বলেনি, কিন্তু পাকিস্তানিরাই দাবি করছিলেন 10ই মে অপারেশন সিঁদুরের দ্বিতীয় দফায় ভারতের স্ট্রাইকের পরেই তেজস্ক্রিয় বিকিরণ নিয়ন্ত্রণ করতে পারে এরকম বিমান নাকি আমেরিকার থেকে পাকিস্তানে উড়ে এসেছে। এবার যা রটেছে তা ঘটেছে কিনা আমরা জানি না, শুধু এইটুকুনি জানি দীপক ভোরার মতো কূটনীতিকরাও এই সম্ভাবনাগুলোকে উড়িয়ে দিচ্ছেন না। দেখুন, দীপক ভোরার অনুমান যদি ঠিক হয় তাহলে তো বোঝা গেল কেন পাকিস্তানের সঙ্গে এত মাখো মাখো সম্পর্ক তৈরি করেছে ট্রাম্পের আমেরিকা। এই মুহূর্তে ভদ্রলোক কিন্তু প্রচণ্ড চাপে আছেন, ঘরে বাইরে ঝামেলা, একদম জাস্ট জেরবার হয়ে যাচ্ছেন। দেখুন, এই ট্রাম্পের অভিবাসন নীতির ফলে আমেরিকায় গৃহযুদ্ধ তো বেঁধেই গেছে। অন্যদিকে ট্রাম্প এবার ইরানের সঙ্গেও পায়ে পা লাগিয়ে ঝগড়া করার একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। ইরান ট্রাম্পের ওপর পাল্টা চাপ বাড়িয়ে দিচ্ছে। ইরানের পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা বন্ধ করতে বলেছিল আমেরিকা, যথারীতি ইরান শোনেনি। এখন শোনা যাচ্ছে হয় ইসরায়েলকে ব্যবহার করে, আর নয়তো সরাসরি আমেরিকা ইরানে হামলা চালাতে পারে। এই জন্যই ডোনাল্ড ট্রাম্প ওই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, মানে বিভিন্ন অ্যাম্বাসিতে, দূতাবাসে যারা কাজ টাজ করেন, তাদের একটা বড় অংশকেই দেশে ফিরিয়ে নিয়ে আসছেন। যাদের না রাখলেই নয়, তারাই শুধু থাকবেন। এবার একটা দেশ তখনই তো তার নাগরিককে ফিরে আসতে বলে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। তাহলে কি ইরানের সঙ্গে ইসরায়েল বা আমেরিকার যুদ্ধ অবশ্যম্ভাবী? দেখুন, যুদ্ধ পরিস্থিতি তো তৈরি হয়েই গেছে। ইসরায়েল আর ইরান দুটো দেশই হামলা পাল্টা হামলা শুরু করেছে, আর দুটো দেশই দুই দেশকে ঘন ঘন ধমকাচ্ছে, চমকাচ্ছে। এবার ট্রাম্পের কথা বিশ্বাস করলে কিন্তু ধরে নিতে হবে যে লোকটা সব দেশের ঝামেলা মেটাতে উঠে পড়ে লাগেন। তিনি আজ দিল্লি, কাল ইসলামাবাদ, পরশু মস্কো, তারপরের দিন কিভ, মানে সমস্ত পৃথিবীর সমস্ত যুযুধান জায়গায় ফোন টোন করে শান্তির পায়রা ওড়াবেন এরকম একটা ভাব করেন, যিনি অন্যের ঝুট ঝামেলা জাস্ট চুটকিতে মিটিয়ে দিতে পারেন বলে বড় বড় কথা বলেন।
তিনি একদিকে নিজের দেশের নাগরিকদের নিয়ন্ত্রণ করতেই লেজে গোবরে হচ্ছেন, সেনার কমান্ডো নামাচ্ছেন, আর অন্যদিকে ইরানও তার ধৈর্য পরীক্ষা নিচ্ছে। ইরানও কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে এই তাদের যে বৈঠকটা হয়েছিল এই পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে, সেটা যদি ফলপ্রসূ না হয় তাহলে তারা যে কোনো সময় আক্রমণ করবে। এবার তো সেদিকেই গোটা বিষয়টা যাচ্ছে। দেখুন, ট্রাম্প জানেন যে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধানোর সঙ্গে তার দেশের সম্পর্ক জড়িত। ট্রাম্পের অসুবিধা শুধু তখনই হয় যখন তার গোপন কর্মের সঙ্গী পাকিস্তানকে ভারত উচিত শিক্ষা দেয় বা কোথাও তার স্বার্থে ঘা লাগে। They are being moved out because it could be a dangerous place, and we'll see what happens. But they are been. We've given notice to move out, and we'll see what happens. They can't have a nuclear weapon. Very simple. They can't have a nuclear weapon. We're not going to allow that. মনে আছে শুরুতে কি বলছিলাম, যদি শুভ বুদ্ধি সেটা নষ্ট হতে থাকে, বিনষ্ট হতে থাকে, তাহলে এইভাবেই বিভিন্ন দিকে দিকে এরকম উত্তেজক পরিস্থিতি তৈরি হয়, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। আর পাপের ঘোড়াটা পূর্ণ হয়ে গেলে কি হয় সেটা বোঝাতে এই এতগুলো আন্তর্জাতিক উদাহরণ দিলাম, দেখতে পাচ্ছেন তো। এবার একদম লোকাল স্থানীয় উদাহরণ দিয়েও ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। শুভবুদ্ধির বিনাশ কালে কি হয়। শুভবুদ্ধির যখন বিনাশ ঘটে তখনই রবীন্দ্রনগরের মতো ঘটনাই তো ঘটে। সন্তোষপুর আকরার এই রবীন্দ্রনগর থানা লাগোয়া ফটকপুর বাজারে যেটা ঘটেছে, সেটা যে কোনো রকম শুভবুদ্ধি সম্পন্ন লোক করবেন না, এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো বিষয় নেই। গতকালের ঘটনা, তারপর থেকে যা ঘটে চলেছে একটার পর একটা তার অভিঘাত, এটা শুভবুদ্ধির বিনাশ ছাড়া আর কিচ্ছু বলতে পারছি না। কিন্তু এই শুভবুদ্ধির বিনাশ কেন হলো এটা বোধহয় আজ খতিয়ে দেখার সময় এসছে, জানেন তো। কি ঘটেছে, কেন ঘটেছে, এগুলো যে যার মতো করে ব্যাখ্যা করা শুরু করেছেন। প্রত্যেকটা ব্যাখ্যার পেছনে কিন্তু নির্দিষ্ট স্বার্থ রয়েছে, এটা মাথায় রাখবেন, নির্দিষ্ট এজেন্ডা রয়েছে। কিন্তু ঘটনা আর তারপরের প্রতিক্রিয়া, এগুলোর নেপথ্যে কী রয়েছে, সূত্রপাত কোথার থেকে, নেহাতি একটা গুজব থেকে। এই গুজব কিন্তু অনুঘটকের কাজ করে। রবীন্দ্রনগরেও ঘটনাকে প্রাথমিকভাবে বিস্ফোরণের পর্যায়ে নিয়ে গেছে এই গুজবই। কিন্তু গুজবটা অবচেতনে ছড়িয়েছিল নাকি সচেতনভাবে ছড়ানো হয়েছিল, এইটা বোঝা দরকার। দেখুন, এরকম বহু ক্ষেত্রে কিন্তু সচেতনভাবে গুজব ছড়িয়ে বহু স্বার্থসিদ্ধি করা হয়েছে। সম্রাট নিরো যেরকম রোম জ্বলার সময় বেহালা বাজাননি, বা নিউটনের মাথায় যেমন আপেল পড়েনি, এগুলো তো অবচেতনে ছড়িয়ে পড়া গুজব। গুজবগুলোর নেপথ্যে কোনো নির্দিষ্ট স্বার্থ বা এজেন্ডা ছিল না, কিন্তু ঘটনাক্রমে গুজবগুলো শয়ে শয়ে বছর ধরে বয়ে চলেছে দেশ, মানুষ, বিভিন্ন দেশ। এবার রোম যখন পুড়ছিল তখন সম্রাট নিরো রোম থেকে 30 মাইল দূরে অ্যান্টিয়ামে ছিলেন। আর যে বেহালাটা তার সাথে জোড়া হয়েছে সেটা আবিষ্কার হয়েছিল নিরোর মৃত্যুর কয়েকশো বছর পর। স্যার আইজাক নিউটনের বন্ধু উইলিয়াম স্টুকলি লিখেছিলেন, মাধ্যাকর্ষণের ব্যাপারটা নিউটনের মাথায় আপেল পড়তে দেখে এসছিল ঠিকই, কিন্তু সেটা তার মাথায় পড়েনি, মাথায় এসছিল ভাবনাটা। রবীন্দ্রনগরে সকাল 11টা নাগাদ একটা বচসা হয়েছিল, একদম থানা লাগোয়া একটা দোকানকে কেন্দ্র করে বচসা। এমন জায়গায় বচসাটা হয়েছিল যেখান থেকে জোরে চিৎকার করলেও থানার মধ্যে আওয়াজ পৌঁছবে, তাই কি? নাকি মাঝে মধ্যে জোরে চিৎকারও খুব ছোট্ট জায়গা পেরোতে অনেকটা সময় নিয়ে নেয়? তাহলে তার পথ আটকে দাঁড়ায় কে? গুজব নাকি সচেতনতা? তাহলে ওই গুজবের পেছনেও কি কোনো সচেতন নির্দেশ বা উদ্দেশ্য ছিল? দেখুন, ওই ঘটনা শুরু হওয়ার পর মানে সকাল 11টার ঝামেলা বিকেল 4টে পর্যন্ত চলতে থাকলো, জমায়েত বাড়তে থাকলো।
এই জমায়েত বাড়তে যখন থাকলো তখন পাল্লা দিয়ে গুজব বাড়তে থাকলো। তার মানে জমতে থাকা ভিড় আর ছড়াতে থাকা গুজব কোনোটাই অবচেতনে না, সচেতনভাবে ছড়ানো হয়েছিল। ঠিক এখানেই প্রশ্ন, পুলিশ কেন শুরুতেই সেটা ধরতে পারলো না, ধরে কেন ঝামেলাটা মেটাতে পারলো না? আর এখানেই তো আরও একটা প্রশ্ন, মেটাতে পারলো না নাকি মেটানো গেল না? আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আমাদের প্রতিনিধিরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। প্রত্যেক স্থানীয় বাসিন্দা আর ব্যবসায়ী একটাই কথা বলেছেন। তাদের অভিযোগ কি জানেন? পুলিশ অনেক আগে সক্রিয় হতে পারত। পুলিশ সক্রিয় হতে দেরি করাতেই কি গুজবের গতি এতটা বেড়ে যেতে পেরেছিল? আজ স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগকে কে মান্যতা দিয়েছে জানেন? খোদ পুলিশ। পুলিশি নিষ্ক্রিয়তা থাকলে সমানভাবে তদন্ত আর পদক্ষেপ করা হবে বলে আজ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মানে তারাও বুঝতে পেরেছেন সেই বিষয়টা ছিল বলেই তো তার উল্লেখ হয়েছে, আর সেটা সম্পর্কে তদন্তের কথা ভাবা হয়েছে। সারাদিন ধরে চলেছে, প্রায় 12টা সাড়ে 12টার থেকে ইনসিডেন্টটা শুরু হয়। পুলিশ এখানে ছিল, সঙ্গে ছিল, মানে বেশি পুলিশ ছিল না, ওরা কিছু অ্যাকশন নিতে পারেনি পুলিশরা। If there is any lapse on the part of police force, any officer, anyone, সেটা তো উইল বি ভেরি হার্শ অন দ্যাট। ঝামেলা হচ্ছে, পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে, সব পুলিশ আনছে, এখানে ঝামেলা হচ্ছে, ইট পাথর চলছে, কিন্তু পুলিশ আসেনি। লাস্টের দিকে পুলিশ আসছে যখন বোম চলছে তখন। তাদের রিয়াকশন করতে দেরি হয়েছে বা তাদের যতটা ইন্টেলিজেন্সের জায়গায় যদি কিছু ছিল সেটাও একদম ডেফিনেটলি, এটা আমরা উই ক্যান ডিনাই যে ওটার উপর দেখা হবে না। ওটা প্রথমেই ওই জন্য আমি বলেছি। ওইটা সকাল 10টার পর থেকে আরম্ভ হয়েছে, বিকাল 4টে পর্যন্ত নিরাপত্তা দিতে পেরেছে কি? দিতে পারেনি। পুরো গড অফ গেম হয়েছে স্যার। কি বলবো আপনাকে? অ্যাপিল রাখছি সবার কাছে যে আপনারা এই দুই ধরনেরই যারা ফ্যানাটিক আছে তাদের খপ্পরে পড়বেন না, তাদের দ্বারা প্রভাবিত হবেন না। কোনো পুলিশের যদি আপনাদের পাশে থাকার ব্যাপারে তার সিনসিয়ারিটি এবং এমপ্যাথিতে কোনো ল্যাক থেকেছে, দে উইল ডেফিনেটলি বি টেকেন টু টাস্ক। দেখুন, পুলিশ কর্তার কথাগুলো সদিচ্ছাপূর্ণ, ধরে নিচ্ছি তারা সম্পূর্ণ সদিচ্ছা নিয়েই কথাগুলো বলছেন, কিন্তু সেই সদিচ্ছার মধ্যেও তো কোথাও একটা অনিচ্ছুক ছিলেন এরকম বক্তব্য উঠে আসছে, তাই না? তাই জন্যই তাদের এই কথাগুলো বলতে হচ্ছে প্রেস কনফারেন্স করে। পুলিশ আজ দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছে। এক, মহেশতলার ঘটনায় উগ্রতা ছিল, কট্টরপন্থীরা ছিল, ধর্মান্ধতা ছিল। আর দুই, পুলিশের গাফিলতি থাকলে তদন্ত হবে। তার মানে সাধারণ মানুষের অভিযোগ পুলিশ উড়িয়ে দিল না, বরং মান্যতা দিল। কাল ঘটনাস্থলে গিয়ে আমাদের প্রতিনিধি একদম পা মেপে দেখাচ্ছিলেন কিভাবে থানার থেকে মাত্র 22-23 পা দূরে অবাধে ভাঙচুর হয়েছে। রবীন্দ্রনগর থানার লাগোয়া অশান্তি পুলিশ কেন সঠিক সময় রিয়্যাক্ট করে থামাতে পারল না, সক্রিয় হলো না কেন? স্থানীয়রা বলছেন ফটকপুর বাজারের সামনে শুরুতে 30 থেকে 40 জনের একটা দঙ্গল জমায়েত হয়েছিল। তারপর দুপক্ষের বচসা শুরু হয়। মাত্র 30-40 জনের জটলা পুলিশ কেন সরাতে পারলো না? নাকি পুলিশ সরালো না? নাকি সেই জটলা সরাতে শীর্ষ মহলের নির্দেশের অপেক্ষা করা হলো? এই অপেক্ষাটাই কি অশান্তিতে ইন্ধন জোগালো? আর পরিণতিতে অসহায় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলো। পুলিশ দুষ্কৃতীদের উদ্দেশ্যে সাদা রুমাল নাড়ছিল বলে দাবি উঠেছে, অভিযোগ উঠেছে। এবার দুষ্কৃতীদের তো লাঠি পেটা করা দরকার। তার বদলে কেন শান্তির বার্তা, শান্তির ওই প্রতীক দেখাতে হলো পুলিশকে? দেখুন, ধর্মের নামেই বলুন বা রাজনীতির নামেই বলুন, অশান্তির সামান্য সুযোগ পেলেই যে দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে, তারা যে ওঁত পেতে থাকে সুযোগের অপেক্ষায়, এটা তো সাম্প্রতিককালের যে কোনো অশান্তিতেই দেখা যাচ্ছে। সাম্প্রতিককালের ট্রেন্ড তো এটাই। এবং তারপরে হচ্ছে পুলিশের ওপর আক্রমণ, সবকটা জায়গায় হচ্ছে। খেয়াল করে দেখুন, তাহলে পুলিশ কেন সামান্যতম আঁচ পেল না যে এটাই হতে চলেছে? পুলিশের সোর্স কেন বারবার ফেল করছে? আর প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ কেন এরকম অসহায়ভাবে মার খাচ্ছে? এটা কিন্তু ভাবার বিষয়, কারণ এটার সাথে আপনার আমার নিরাপত্তা জড়িত। তো এই রাজনীতির পরিসরেই উর্দির প্রতি ভয় ডর
সম্মান এগুলো সব উবে যাচ্ছে নাকি? রাজনীতি কি হাত বেঁধে দিচ্ছে উর্দির? তা তো মহা মুশকিল। দেখুন, মহেশতলায় যা ঘটেছে তাতে যতটা দায়ী দুষ্কৃতীরাজ, ততটাই তো দায়ী পুলিশি নিষ্ক্রিয়তাও। এবার সেটা কারণ ভাবার ব্যাপার আছে। ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসপি আজ বলেছেন যে কথাগুলো, তার মধ্যে দেখবেন বারবার এই ফ্যানাটিক শব্দটা উচ্চারণ করলেন, মানে কট্টরপন্থী। বললেন দু ধরনেরই ফ্যানাটিক, মানে আপনাদের ধরতে হবে দু ধরন মানে দুপক্ষ। এর মধ্যে কি ধর্মান্ধতা এসে জুটেছিল? ঠিক এখানেই বিষয়টাকে লুফে নিয়েছে বিজেপি। মেরুকরণের এমন পিচে বিজেপি যে চালিয়ে খেলবে এটা তো জানা কথা। ফ্যানাটিক পিপল তারা আক্রমণ করেছে। আর ওখানে তো ছোটবাবু ভোটে যেতেন, ওখান থেকে 7 লাখ না কত ভোটে যেতেন। তো তিনি কত বছরের এমপি হলেন? 2বার না 3বারের এমপি হয়ে গেলেন তিনি। এত সাম্প্রদায়িক মানসিকতার লোক কোথা থেকে আসে? তিনি তাহলে নিজের এলাকায় কি করেন? এই সাম্প্রদায়িক শক্তিকে জল, সার, খাদ এগুলো দেন? আমার প্রশ্ন হচ্ছে, গতকাল কোথায় ছিলেন? গতকাল কেন কারফিউ জারি করা হলো না সেখানে? পুলিশ নিজেদের বউ মেয়েকে বাঁচাতে পারছে না, নিজের মায়ের নামে গালি খাচ্ছে, খিস্তি খাচ্ছে, আবার মারও খাচ্ছে। এই পুলিশ দিয়ে কি হবে? পুলিশ প্রশাসনের কাজ করছে, সুতরাং এদের এই ধরনের কার্যকলাপ মানুষ মেনে নিতে পারে না। মানুষ তো শান্তিপ্রিয় মানুষ, মানুষ কি দাঙ্গা চান নাকি? দেখুন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে আমরা সম্পূর্ণ সহমত। সত্যিই তো মানুষ অশান্তি চায় না, কিন্তু তারপরেও কেন বারবার অশান্তি হচ্ছে এটা তো ভেবে দেখা দরকার। তাহলে এই অশান্তিগুলো কারা চায় সেটাও তো ভেবে দেখা দরকার। দেখুন, তারাই তো অশান্তি চায় যাদের এই অশান্তি থেকে লাভ আছে। আর যে কোনো অশান্তিতে লাভ কার? লাভ শুধুমাত্র রাজনীতির, আর লোকসান ওটা আপনার আমাদের। আজ সকাল থেকে নতুন করে কোনো অশান্তি হয়নি, কিন্তু দোকান বাজার সব বন্ধ। মহেশতলার সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। এবার আতঙ্ক কাটাতে রাজনীতির কি ভূমিকা দেখলাম? শান্তির বার্তার বদলে সবার শরীরী ভাষাতেই তো উগ্রতা। এই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতোই উগ্রতা দিয়েই কি দমন করতে চাইছেন নাকি সবাই? আজ বিধানসভায় মহেশতলা ইস্যুতে ধুমধুমার বাঁধল। গতকাল ভবানী ভবনে যাওয়ার পর আজ ফের পথে নেমেছিলেন বিরোধী দল নেতা। মহেশতলা যেতে চাইছিলেন, পুলিশ অনুমতি দেয়নি। আর তারও আগে সুকান্ত মজুমদার যেতে চেয়েছিলেন, তাকেও আটকানো হয়েছে। আর তারপরেই ধুমধুমার। অন্যদিকে মহেশতলায় তৃণমূলের নেতাকর্মীরা কি করলেন? তারাও পথ আটকে বসে রইলেন। কেন? যাতে বিজেপি না ঢুকতে পারে। মানে মহেশতলার অশান্তি থামাতে তৃণমূল আর বিজেপি দু দলই পাল্টা অশান্তি করল। এটাই তো হয়। মাঝখান থেকে রাজনীতি যুদ্ধের ময়দান পেয়ে যায়। বোধহয় এই ময়দানটাই খুঁজছিলেন আমাদের নেতামন্ত্রীরা। অশান্তি শুরুতে ছোট ছিল, সেখান থেকে মহিরুহ হলো। অনুঘটকের কাজ কে করলো? পুলিশ, দুষ্কৃতী না রাজনীতি? দেখুন, অযাচিত হলেও তিনটে পক্ষই কিন্তু আজ প্রশ্নের মুখে। কোথাও প্রশ্ন উঠলেই একটা পাল্টা চক্রান্তের তত্ত্ব সেটাও এসে যাবে। এটাই তো দেখি আমরা বরাবর। এই মহেশতলাতেও তার ব্যতিক্রম হয়নি, রবীন্দ্রনগরে। তবে অন্যান্য অশান্তির থেকে এই অশান্তিটা একটা অন্য মাত্রা পেয়ে গেছে, কারণ এখানে সরাসরি রাজনীতির অভিযোগকে শিলমোহর দিয়ে দিয়েছে পুলিশ। আজ সাংবাদিক সম্মেলনে পুলিশ দাবি করেছে, ঘটনার অনেক পর রাত 9টা নাগাদ বোমার মশলা উদ্ধার হয়েছে। মশলাগুলো বাইকে করে ওই মহেশতলায় নিয়ে যাওয়া হচ্ছিল। মশলাগুলো কি শুনবেন? সোডিয়াম পাউডার, অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস, আয়রন আর রেড সালফার। কোনোটার পরিমাণ নাকি প্রায় 10 কেজির মতো। ভাবুন, পাকিস্তান এসব জানতে পারলে কি ভয়টাই না পাবে? ওদের সেনার হাতেও তো এত গোলা বারুদ নেই যে বাংলার কোনায় কোনায় স্টক করে রাখা হয়েছে। এবার কত বোমা তৈরি হতো এই মশলায়? পুলিশ জানিয়েছে সংখ্যাটা তারা ঠিক হিসেব করে উঠতে পারেনি, হিসেব কষা চলছে। আর এই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে তিনি কে? পুলিশের দাবি ধৃত একজন সক্রিয় আরএসএস কর্মী এবং বিজেপি নেতা। মানে মহেশতলার ঘটনায় হাফ ভলি বল পেয়েছিল বিজেপি, সপাটে 4-6 মারছিল কাল থেকে। আজ পুলিশ আরএসএস খুঁজে পাওয়ায় তৃণমূল ফুলটস বল পেয়ে গেল।
মানে রাজনীতির পিছে এবার দুপক্ষই জমিয়ে 4-6 মারতে পারবে। এই খেলাটা সিরিয়াসলি না জমে পারে বলুন তো? 9:15 নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে। যে 3টে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই 3টে বাইকও আমাদের সিজ হয়। প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার, 10 কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট, এগুলো আমরা উদ্ধার করি, যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে। এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন, জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আরএসএস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী। তারা অ্যারেস্ট হয়েছে 5 জন, তার মধ্যে একজন নবীনচন্দ্র রায় তো বিজেপি আরএসএস এর ঘোষিত কর্মী। একে তো অতীতেও দেখা গেছে ওদের ওখানে গিয়ে গন্ডগোল করছে, পুলিশকে তাড়া করছে, এগুলো তো ওই এলাকায় বাটা মোড় ইত্যাদি ইত্যাদি সব দেখা গিয়েছে। দেখা যাচ্ছে যে বিজেপির লোকেরা ওখানে বিস্ফোরক নিয়ে পুলিশ ওটা ইন্টারসেপ্ট করেছে। এই গন্ডগোলটা বিজেপি তৈরি করে একটা ইস্যু তৈরি করতে চাইছে, ওদের মুখোশ খুলে যাচ্ছে। চৈতন্যদেবের মাটিতে গতকাল মমতার পুলিশের সামনে এক বিধর্মী মা তুলসীকে তুলে ফেলে দিয়েছে। রবীন্দ্রনগর থানা খালি পায়ে হাঁটছে, সাত্বিকতার সঙ্গে মা তুলসীর অপমান সইবে না হিন্দুস্তান। কি বুঝলেন? বিপুল পরিমাণ বোমার মশলা কাল পুলিশ উদ্ধারের পরেই এনআইএ দাবি করে বসেছে বিজেপি। এবার খেয়াল করে দেখুন, মহেশতলার ঘটনায় একটার পর একটা গেট ওপেন হয়ে চলেছে, আর এই গেট দিয়ে রাজনীতি জেট গতিতে ঢুকছে আর দৌড়চ্ছে। আজ আধা সেনা নামানোর আবেদন জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন বিরোধী দল নেতা। মানে শামসেরগঞ্জের মতো এখানেও যদি একটু ফেভারেবল রায় পেয়ে যান, তাহলে বিরোধীদের কাছে ওই শামসেরগঞ্জ আর মহেশতলা একসঙ্গে উচ্চারণ করতে সুবিধা হয়ে যাবে। আদালতের দিকে নজর রয়েছে সরকারেরও, চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত তারাও। এবং যেদিকে পরিস্থিতি এগোচ্ছে তাতে একটা বিষয় কিন্তু কনফার্ম, জানেন তো, সেটা হলো আখেরে ক্ষতিটা সেই সাধারণ নাগরিকেরই। আপনার আমার রাজনৈতিক দল হোক বা সরকার, যা করে জনগণের জন্যই তো করে, আর এতে যা ভোগান্তি হয় সেটাও শুধুমাত্র জনগণেরই হয়। এই ওবিসি মামলার কথাটাই ধরুন না, মামলার পর মামলা, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, মামলার জটিলতা বেড়েই চলেছে। বিপদে কে? একমাত্র ওই অনগ্রসর বা পিছিয়ে পড়া শ্রেণী। এবং শুধু তারা কেন, গোটা বিষয়টা যেখানে আটকে রয়েছে তাতে তো ওর সঙ্গে আর যাদের স্বার্থ জড়িত তারাও আটকে গেলেন। ওবিসি সংরক্ষণ নিয়ে রাজনীতি আর মামলা মোকদ্দমা দুটোই সমান গতিতে চলছে। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার একটা ওই তালিকা প্রকাশ করার পর মনে হচ্ছিল এবার বোধহয় জটিলতা কাটলো। এই চক্করে যাদের ভর্তি টর্তিগুলো আটকে রয়েছে, সেই পাশ করা ছাত্রছাত্রীরা এবার নিশ্চয়ই একটুখানি কলেজে ভর্তি হতে পারবে। কিন্তু ফের মামলা, তাতে কি দাঁড়ালো? ফের ওয়েটিংয়ে চলে গেলেন পাশ করা পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে 7ই মে, মানে অলরেডি 1 মাস পেরিয়ে গেছে, রাজ্যের কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এতদিন সরকারের যুক্তি ছিল যে ওবিসি সংরক্ষণ তালিকার কারণে ভর্তি প্রক্রিয়ায় দেরি হচ্ছে। তালিকা বের হতে না হতেই ফের মামলা হয়ে গেল। ওদিকে সর্বভারতীয় জয়েন্টের ফলও বেরিয়ে গেছে। পরিণাম কি? ভর্তি না হওয়ায় মেধা পালাচ্ছে। মানে এতদিন পাস ঠাস করে এখানকার বড় মেধারা সব বিদেশে বা অন্যান্য জায়গায় পালিয়ে যেত, আমরা বলতাম ব্রেন ড্রেন হচ্ছে। আর এবার তো পাস করার আগেই একদম শুরুর থেকেই ব্রেন ড্রেন হচ্ছে, সবাই বিভিন্ন জায়গায় গিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে এ রাজ্যে পড়ার জন্য পড়ে থাকবেন কারা? আর যাদের একটু আর্থিক সামর্থ্য আছে তারা ওই পয়সা করিয়ে দিয়ে বেসরকারি কলেজে ভর্তি হচ্ছেন। পরিসংখ্যান কি বলছে জানেন? যেখানে সরকারি কলেজে ভর্তি হচ্ছে না, সেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই 50% বেশি আসন ভরে গেছে। আর হবে নাই বা কেন? পাস করে ঘরে বসে থাকার চেয়ে যদি টাকা পয়সা থাকে তো সেটা খরচ করে বেসরকারি কলেজে ভর্তি হওয়াটাই তো বেটার বলে মনে করছেন অনেকে, আর অনেকে বাধ্য হচ্ছেন। তাই ওবিসি নিয়ে ফের একটা মামলায় আদপে ক্ষতি কি? সেই ওবিসি সম্প্রদায়েরও হলো, সঙ্গে অন্যদেরও হলো, সাধারণ মানুষের পুরোটা লাভ কার হলো? এক্ষেত্রেও রাজনীতিরই লাভ। এমনিতে আমাদের সরকার মামলায় জর্জরিত,
কারণ তারা চায় একের পর এক মামলা হোক, মামলা হওয়ার পরে পুরো বিষয়টি বন্ধ হয়ে যাক। ওবিসির ক্ষেত্রেও তারা একই ধরনের নীতি নিয়েছে। মুসলমানদের ওবিসি বানিয়েছেন, হাইকোর্টে দেখা হবে, আমরা প্রস্তুত। আপনার তালিকা আমরা দেখে নিয়েছি, 140-এর 105টা মুসলিমকে করে দিয়েছেন। আমরা নিঃসন্দেহে খানিকটা পলিটিক্যালি মোটিভেটেড, খানিকটা মনে করছেন যে কোথাও একটা সরকারকে একটা অন্য ভোটে হারানো যাচ্ছে না, কোনো কোনো জায়গায় গিয়ে সরকারকে বিপদে ফেলা যায়, এরকম কোনো মানসিকতা বশবর্তী হয়ে করছেন। কিন্তু ফাইনালি যদি আপনারা দেখেন, বেশিরভাগ মামলায় আমরা সুপ্রিম কোর্ট অবধি গিয়ে জিতেছি। হ্যাঁ, তা কোনো মামলা কেউ করছে না। এটা নিয়ে আমার পোর্টাল যথাসময় খুলবে, এটা আমি আপনাকে বলতে পারি। সুতরাং রাজনৈতিক চাপানুতরটা আপনারা বুঝে গেলেন, তারা কি চান সেটা বুঝে গেলেন, তাদের বক্তব্য বুঝে গেলেন। এগুলো না সত্যি আর ব্যাখ্যা করার কোনো জায়গা নেই। শুধু একটাই প্রশ্ন, খুলবে তো বটে, তখন পড়ে থাকবে কি কেউ? আর মানুষজন এখানকার শিক্ষা ব্যবস্থা এবং মানে যারা মেধাবী, তাদের উপযুক্ত একটা পরিস্থিতি পঠন পাঠনের জন্য, এখানে থাকার জন্য, এখানে পড়াশুনো করে বড় হওয়ার জন্য একটা পরিস্থিতি, তার জন্য অপেক্ষা করতে করতে যদি ওই আরজি করের মতো কোনো দিন বলে বসেন আর কবে, তাহলে কি কেউ খুব রেগে যাবেন বলুন তো? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।